ক্ষমতায় আসার পর থেকে বিএনপি সরকার গণমাধ্যমে হস্তক্ষেপ না করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সম্পাদকরা। তবে সরকার যতক্ষণ গণতান্ত্রিক থাকবে ততক্ষণ সাংবাদিকরা পাশে থাকবে বলে জানিয়েছেন সম্পাদক পরিষদের নেতারা। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তথ্যমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে নিরপেক্ষ কমিশন গঠন ও টেলিভিশনের জন্য আলাদা ওয়েস বোর্ড গঠন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্থিরতা মোকাবেলায় সম্পাদকীয় নীতিমালার দাবি জানান টেলিভিশন এডিটর্স কাউন্সিল। আজকে দর্শক আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন অতিথি হিসেবে জিয়াউল কবির সুমন, হেড অফ নিউজ বৈশাখী টেলিভিশনের, এবং আছেন একই সাথে মেহেদী হাসান পলাশ, সহকারী সম্পাদক দৈনিক ইনকিলাবের। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। জিয়াউল কবির সুমন, আপনাকে দিয়ে যদি শুরু করি, সেটি হচ্ছে যে টেলিভিশনের বা যেহেতু গণমাধ্যমের সবচেয়ে বড় এখন বলা যায়, আমরা জানি যে দ্রুততার সাথে মানুষ টেলিভিশনের সংবাদকে সামাজিক যোগাযোগ মাধ্যমের পরেই আসলে অবস্থানে রেখেছে, কারণ পত্রিকা হাতে পৌঁছতে কিছুটা হয়তো সময় লাগে। সেই জায়গায় যখন আপনারা আজকে তথ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, সেখানে তথ্যমন্ত্রী বলেছেন যে শ্রম আইন না যদি মানা হয় তাহলে টেলিভিশনের যারা মালিক রয়েছেন তাদের বিরুদ্ধেও এক ধরনের পদক্ষেপ নেবেন সরকার, এরকম একটি কঠোর অবস্থানে আছে। সেই হিসেব করে আপনার কাছে তথ্যমন্ত্রীর এই বক্তব্য এবং একই সাথে টেলিভিশন মিডিয়ার ভবিষ্যতের দিক থেকে কি মনে হচ্ছে, সামনের দিনগুলোতে কতটা স্বাধীনভাবে আসলে কাজ করতে পারবে? ধন্যবাদ আপনাকে। আমরা গত 17 বছর আমরা দেখেছি দেশের টেলিভিশন গুলা কি সম্প্রচার করেছে। তারা সংবাদ প্রচারের নামে এক ধরনের নিজেরাই প্রচার মাধ্যমে পরিণত হয়ে গিয়েছিল। সেই অবস্থা থেকে টেলিভিশন গুলো, বিশেষ করে দর্শকরাও টেলিভিশন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আপনি জানেন, আপনি নিজেও সংবাদ কর্মী। টেলিভিশনে আহ অনেক অপতথ্য, বিকৃত তথ্য এগুলো প্রতিনিয়ত প্রচার করা হতো। বিশেষ ব্যক্তি বিশেষের নামে, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তাদের বিরুদ্ধে অপপ্রচার, তাদের বিরুদ্ধে তাদের মানহানিকর সংবাদ প্রতিনিয়তই ছাপানো, প্রকাশ করা হতো। যার ফলে এসব বিষয় মাথায় রেখে, বিশেষ করে দায়িত্বশীল এবং নৈতিক যে বিষয়টা, এই বিষয়টাকে, দুটো বিষয়কে আমরা গুরুত্ব দিয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিল এটা গঠন করা। আর সেই এডিটর্স কাউন্সিলের আজ একটা আনুষ্ঠানিক বৈঠক ছিল তথ্যমন্ত্রীর সাথে। তো তিনি এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। তিনি বলেছেন যে আহ, বেসরকারি টেলিভিশন গুলো বাংলাদেশে প্রায় 25 বছর ধরে তাদের অপারেশন চালিয়ে যাচ্ছে। তো 25 বছরেও এরকম একটা সংগঠন হয়নি। আহ, সেটাতে তিনি কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন। আবার দেরিতে হলেও যে সংগঠনটা হয়েছে তাতে তিনি একরকম সবাইকে ওয়েলকাম জানিয়েছেন। যে এটা সাংবাদিকতার যে নৈতিক যে মান এবং পেশাগত যে দায়িত্বশীলতা, এই দুটো জিনিস বজায় রাখবে আগামী দিনগুলোতে দায়িত্বশীলতার ক্ষেত্রে। এবং একই সাথে তিনি টিআরপি নিয়েও কথা বলেছেন। বিশেষ করে আপনি জানেন যে টিআরপিতে যে 300 বা 500 ডিভাইসের কথা বলা হয়, এগুলো দিয়ে টেলিভিশন গুলোর টিআরপি, টার্গেট রেটিং পয়েন্ট, এটা নিরূপণ হয়, বিশেষ করে বিজ্ঞাপনের ক্ষেত্রে। এগুলো যার টিআরপি ভালো থাকবে সে বিজ্ঞাপন বেশি পাবে। তো সেই হিসেবে সেই জায়গাটা থেকে সরে এসে আর আরেকটা জিনিস হচ্ছে সার্কুলেশনের ক্ষেত্রে, পত্রিকার ক্ষেত্রে সার্কুলেশন। আমরা জানি যে আহ, বাজারে হয়তো পত্রিকা দেখাও যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে তারা 50,000, 1 লাখ, 2 লাখ এভাবে নানান আজগুবি একটা সংখ্যা, যেটা নিয়ে বেশ আমরা গণমাধ্যম কর্মীরাও বিভিন্ন সময় এটা সমালোচনা করেছি। তো যার ফলে মন্ত্রী যেটা বলেছেন যে অ্যাকচুয়াল যে ফ্যাক্ট, বিশেষ করে টিআরপি এবং এই সংখ্যার ক্ষেত্রে, প্রচার সংখ্যার ক্ষেত্রে, এই দুটো জিনিসকে একটা শৃঙ্খলার মধ্যে তারা আনতে চান। এবং একই সাথে গণমাধ্যম মালিক যারা আছেন তারা যেমন ব্যবসা করবেন, সরকারের পক্ষ থেকে আহ, তাদেরকে বিভিন্ন মানে ব্যবসা করার ক্ষেত্রে তাদেরকে যেমন সরকার সাপোর্ট করবে, তেমনি তারাও চান যে তারাও দায়িত্বশীলতার মধ্যে আসুক, গণমাধ্যম একটা কাঠামো পাক, ওয়েস বোর্ডের আওতায় আসুক। এরকম তারা একটা শৃঙ্খলার মধ্যে তারা আনতে চান। সেই হিসেব করে আসলে এটাই গণমাধ্যম এবং টেলিভিশনের গণমাধ্যম হিসেবে জানতেই চাই, কর্মী হিসেবে, যে পত্রিকায় যেরকম ভয়েস বোর্ড থাকে আমাদের টেলিভিশনগুলোতে সেই বিষয়টি আসলে নাই। এটা নিয়ে অনেকবারই আলোচনা হয়েছে, বিভিন্ন রকম উদ্যোগের কথা শুনি আমরা, কিন্তু শেষ পর্যন্ত আসলে সেটি আলোর মুখ দেখেনি। এবার আসলে কোন ধরনের পদক্ষেপ আপনারা নিচ্ছেন কিনা, যদি এই বিষয়ে আলোচনা হয়েও থাকে, মন্ত্রীর আসলে কোনো বক্তব্য যদি পেয়ে থাকেন আপনারা? আসলে আমরা যেটা বলার চেষ্টা করছি যে 25 বছরেও গণমাধ্যমে কিছুটা এখনো আইনি যে কাঠামো এবং শৃঙ্খলার মধ্যে এখনো আসেনি। ধরেন আপনার কাউকে পছন্দ,
আপনি তাকে বেশি স্যালারি দিয়ে আপনি তাকে নিচ্ছেন, আবার যাকে পছন্দ না তার ইনক্রিমেন্ট দিচ্ছেন না, বা এরকম নানান ধরনের। তো একটা আইনি ভিত্তি যদি থাকে, আপনার যদি আহ কর্মীদেরকে এভালুয়েট করার যদি একটা টুলস থাকে, তো সেক্ষেত্রে আপনি একটা একজন সংবাদকর্মী তার প্রাপ্য যে সুযোগ সুবিধা, তার মেধা যোগ্যতা অনুযায়ী সেটা তিনি পেতে পারেন। তো আমরা চাচ্ছি যে এই গণমাধ্যম গুলো যেমন তাদের আর্থিক যে সক্ষমতা সেটাও যেন, স্ট্রেংথটা যেন ভালো থাকে। এবং পাশাপাশি আপনি একটা জিনিস খেয়াল করবেন যে টিআরপিভিতে যেহেতু বিজ্ঞাপনের বিষয়টা আসে, তো অনেক গণমাধ্যম, ধরেন আপনি গণমাধ্যম মালিকরা 100-200 কোটি টাকা ইনভেস্ট করে তারা একটা টেলিভিশন চ্যানেল করেন, তারাও তো চান যে এখানে দিন শেষে বা মাস শেষে তারা এটা থেকে কিছুটা লাভবান হতে পারেন। কিন্তু দেখা যায় যে স্যাটেলাইট প্রোভাইডার যারা যারা নেতৃবৃন্দ, তারা আহ, তারা শুধুমাত্র ট্রান্সমিশন করে তারা ভ্যাট ট্যাট দিয়ে তারা এক ধরনের ব্যবসা করেন, কিন্তু সেক্ষেত্রে টেলিভিশন মালিকরা বা টেলিভিশন ওনার যারা, তারা কিন্তু এটাতে কোনো রকমের লাভবান হচ্ছেন না। তো আমরা চাই যে ডিজিটালাইজেশনের মাধ্যমে সেট টপ বক্স আরো বেশি অধিক পরিমাণে স্থাপন করে একটা শৃঙ্খলার কাঠামোর মধ্যে নিয়ে আসা, যাতে করে টেলিভিশন টেলিভিশন সেন্টার গুলো যেমন তারা লাভবান হতে পারে, এবং সরকারও বেশি রেভিনিউ পায়, এবং যারা কোয়াবের নেতৃবৃন্দ আছেন তারাও। অর্থাৎ ত্রিপক্ষীয় একটা এখানে উইন উইন সিচুয়েশনের কথা আমরা উল্লেখ করেছি। আপনারা বলেছেন। কারণ মেহেদী হাসান পলাশ, কারণ আপনার কাছে দিন একটু আসতেই চাই, স্বাধীন গণমাধ্যম কমিশন কেমন হবে আপনার কাছে যদি জানতে চাই, এবং সেখানে আসলে স্বাধীন গণমাধ্যম কমিশন দরকার নাকি স্বাধীন আসলে গণমাধ্যম প্রতিষ্ঠান দরকার? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটু আমি মানে পেচুগুন্ডুস করতে চাই। জি। সেটি হচ্ছে যে আজকে যে প্রধানমন্ত্রীর সাথে সংবাদপত্র যারা সম্পাদক পরিষদ তাদের যে বৈঠক হলো, এটাতে আসলে দুই পক্ষই চেয়েছিল, প্রধানমন্ত্রী আন্তরিকভাবে চেয়েছিলেন, সম্পাদকরাও চেয়েছিলেন। তারা বসেছেন এবং দুই পক্ষ অত্যন্ত আন্তরিকভাবে আলোচনা করেছেন, এবং প্রধানমন্ত্রী সম্পাদকদেরকে মানে তাদের দুপুরে যিনি রেগুলার খাবার খান সেটা দিয়ে তাদেরকে আপ্যায়িত করেছেন। তো এখানে যে কয়েকটি দাবি সম্পাদক পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে বলে আমি বিভিন্ন সূত্রে জেনেছি, তার মধ্যে একটা হলো যে সম্পাদক পরিষদ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন যে বিগত 3 মাস মানে সরকারের পক্ষ থেকে কোনো গণমাধ্যমে ফোন করা হয়নি নিউজের ব্যাপারে, বা হুমকি ধামকি বা ফোন করা এ ধরনের বিষয়ে হয়নি বলে তারা মানে সম্পাদকরা প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক ধন্যবাদ জানিয়েছেন। 2 নম্বর হলো তারা আরেকটা কথা বলেছেন যে মিথ্যা মামলায় সাংবাদিকদের হয়রানি বন্ধ করার জন্য অনুরোধ করেছেন, এবং তারা একটি বড় তালিকা দিয়েছেন যাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মানে মামলা রয়েছে সাংবাদিকদের, প্রায় 2 শতাধিক, 250 কাছাকাছি এবং এই সংখ্যাটা, এবং তাদের বিরুদ্ধে আবার অনেকের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে, দেয়া হয়েছে আর কি। এই যে বিশেষ করে 5 তারিখের পর 36 জুলাইয়ের পরবর্তী সময়ে এই ধরনের মামলা হয়েছে, তার প্রধানমন্ত্রী সেগুলো বিবেচনার জন্য আপনার তথ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। এবং একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে পরামর্শক কমিটি গঠনের ব্যাপারে উভয় পক্ষ ঐকমত্য হয়েছে। এটা আরেকটি সিদ্ধান্ত ছিল। আরেকটা সিদ্ধান্ত ছিল হলো সংবাদপত্রের বিজ্ঞাপন বাবদ যে বকেয়া পরিশোধের দাবি করেছেন, এবং প্রধানমন্ত্রী এই ব্যাপারে তথ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। এবং একই সাথে প্রেস কাউন্সিলকে যত দ্রুত সম্ভব স্বাধীন, কার্যকর ও শক্তিশালী করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করলে প্রধানমন্ত্রী এই ব্যাপারেও তাৎক্ষণিকভাবে তথ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। আরেকটা ব্যাপার আছে, সিদ্ধান্ত হয়েছে, সেটাও গুরুত্বপূর্ণ, যে বিভিন্ন সময় সাংবাদিকদেরকে বিদেশে যাওয়ার ব্যাপারে মানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বা বাধা দেওয়া হয়েছে। বিশেষ করে বিগত সরকারের সময়ে যে সমস্ত মামলা টামলাগুলো ছিল, সেই সমস্ত মামলার কারণে এই ধরনের মানে আছে। তো সম্পাদকদের দাবি ছিল যে যারা মানে ঢালাওভাবে এটি না করে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের বিরুদ্ধে যেন এটি বাস্তবায়ন করা হয়, বাট এটা যাচাই বাছাই করা হয়। তো প্রধানমন্ত্রী এ ব্যাপারে তথ্যমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে একটি যাচাই বাছাই করার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন। এবং একই সাথে আরেকটা দাবি ছিল যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো যে সংবাদপত্রের ডিক্লারেশন নেওয়ার সময় একটা ফর্ম পূরণ করতে হয়, আপনি জানেন। তো সেইখানে একটা জায়গায় একটা ঘোষণা দিতে হয় যে সরকারের বিরুদ্ধে কোনো নিউজ করা যাবে না, এই মর্মে একটা ঘোষণা থাকে। তো এটা স্বাধীন সাংবাদিকতার জন্য কিন্তু একটা হুমকি স্বরূপ, এবং এটা স্বাধীন সংবাদপত্রের যে আমাদের যে মানে সংবিধান তার সাথেও সাংঘর্ষিক। তো সেখান থেকে যে কথাটা কেউ কেউ বলেছেন যে
এটা সরকার হবে না, এটা রাষ্ট্রের বিরুদ্ধে হবে, যে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো নিউজ করা যাবে না বা রাষ্ট্রবিরোধী কোনো নিউজ করা যাবে না। তো এটাও প্রধানমন্ত্রী খতিয়ে দেখার জন্য এবং ঠিক করার জন্য নির্দেশ দিয়েছেন। এগুলো মোটামুটি আজকে যেই আলোচনাটা হয়েছে এবং এর মধ্যে দিয়ে কিন্তু অত্যন্ত, আপনি বুঝতেই পারছেন, মিডিয়া কর্মী আপনিও এবং আমার যিনি সহ আলোচক আছেন, আমরা তিনজনই মিডিয়া কর্মী, স্বাভাবিকভাবে এগুলো কিন্তু মিডিয়ার অত্যন্ত সংশ্লিষ্ট, খুবই গুরুত্বপূর্ণ। তবে এখানে আমি একটি কথা যোগ করতে চাই। দেখেন, এই যে আমরা অনেক কিছু বললাম, আমরা মানে সরকারের জবাবদিহিতার চাইলাম, আমার মনে হয় এখানে গণমাধ্যমের জবাবদিহিতার কথাটাও বলা উচিত। কারণ আমরা এখানে আরেকটি কথা এসছে যে গণমাধ্যম সম্পাদকরাই বলেছেন যে বিগত সরকারের সময়, অর্থাৎ ফ্যাসিবাদী আমলে যেভাবে কিছু গণমাধ্যমের সাংবাদিক বা সম্পাদক বা মালিকরা একেবারে ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছে, সেটা যেমন ঠিক হয়নি, এবং একই সাথে সরকার আবার বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমের টুটি চেপে ধরেছে, সেটাও ঠিক হয়নি। এর সাথে আরেকটি কথা বলা দরকার যে বিগত সরকারের সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন মানে সম্পাদকদের উপর নির্যাতন হয়েছে, বিভিন্ন গণমাধ্যমের উপর নির্যাতন, মানে নিপীড়ন চালানো হয়েছে, কিন্তু প্রতিক্রিয়ার ক্ষেত্রে এই সম্পাদকরা মানে চুজ অ্যান্ড পিক করেছে। যেমন ধরুন আমি বলি, এই যে আমি নিজে যে প্রতিষ্ঠানে কাজ করি, দৈনিক ইনক্লাবে একাধিকবার বন্ধ করা হয়েছে। ইনক্লাবের বিভিন্ন সাংবাদিকদেরকে কর্মরত অবস্থায় ঢুকে আপনার তাদেরকে নিয়ে গেছে, এবং একই সাথে আপনার সার্ভার টার্ভার খুলে নিয়ে গেছে। একইভাবে আমার দেশ সম্পাদকের ব্যাপারে তো সবাই আপনারা জানেন, সংগ্রাম সম্পাদকের কে কিভাবে তার কার্যালয় থেকে মানে মেরে মারতে মারতে বের করা হয়েছে। তখন কিন্তু এই সম্পাদকরা মানে তাদেরকে সাংবাদিক মনে করেন নাই, সম্পাদক মনে করেন নাই, এবং একই সাথে আপনাকে মনে রাখতে হবে যে এই যে -2 থিওরির সাথেও অনেক মিডিয়ার অনেকের সাথে সংশ্লিষ্টতার নাম কিন্তু এখন এসছে, এবং একই সাথে এই যে জঙ্গিবাদের সাথে বর্তমান প্রধানমন্ত্রীর নাম মানে জড়িয়ে বিভিন্ন বেশ কিছু গণমাধ্যমে একেবারে মানে ফ্ল্যাগ লাগিয়ে সেটাকে স্টিল করে রাখা হয়েছিল তাদের ওয়েবসাইটে। এবং এই যে মানে যখন এই যে মানে ফ্যাসিস্ট সরকার এই নির্মম ভাবে ৩৬ জুলাই আমাদের ছাত্র জনতার উপরে নির্মম অত্যাচার করেছিল, সেই সময় অনেক গণমাধ্যম কর্মী সম্পাদকরা গিয়ে প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, অথবা আপনার কোনো বিকল্প নাই, এই ধরনের নানা রকম যে এইগুলোকে সমর্থন দিয়ে এসছে, এগুলোও কিন্তু মানে এবং এবং আর্টিকেল লিখে বর্তমান প্রধানমন্ত্রীর মানে বিচার চেয়ে অনেকে করেছে। কাজেই মানে আপনি শুধু একদিকে চাইবেন এটা ঠিক না, এটা ভাইস ভার্সা হওয়া উচিত, দুই পক্ষেরই জবাবদিহিতার জায়গা হওয়া উচিত। এবং সেই ক্ষেত্রে এই যে স্বাধীন গণমাধ্যমের কথা যেটা আপনি বললেন, এবং এই যে প্রেস কাউন্সিল, সেটাকে যদি সত্যিকার ভাবে একটি কার্যকরী প্রতিষ্ঠানে পরিণত করা যায় এবং এর আইনি কাঠামো এবং এটার যদি মানে এটাকে বিস্তার করে প্রকৃত একটা জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে করা যায়, যে প্রতিষ্ঠানটা উভয় পক্ষকে জবাবদিহিতার আওতায় আনতে পারবে, তাহলে হয়তো একটা স্বচ্ছতার একটা জায়গা তৈরি হবে, আপনি বলছিলেন। জিয়াউল কবির সুমন, একটি বিষয় নিশ্চয়ই আপনার নজরে এসেছে, কিছুক্ষণ আগে বিভিন্ন গণমাধ্যমে সেটি প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে যে অ্যাটকো থেকে একটি কথা বলা হয়েছে, তারা একটি প্রেস রিলিজ দিয়েছে, সেটি হচ্ছে কেউ যদি কোনো প্রতিষ্ঠানের চাকরি করতে না চায় তাহলে তাকে সেই প্রতিষ্ঠানের ছাড়পত্র নিতে হবে, এখন না হলে অন্য কোথাও সে চাকরি করতে পারবে না। এটি আসলে সাংবাদিকতার বা একটি পেশাকে বাধাগ্রস্ত করে কিনা? কারণ যখন মালিকপক্ষ আমাকে ছাঁটাই করছে তখন তো এভাবে ভাবছে না আমি আমার পাওনা আটকে যাচ্ছে, আমার হুট করে মাসের মাঝখানে আমাকে শুনতে হচ্ছে আমার চাকরি নেই, কিন্তু যখন আমি চাকরি পরিবর্তন করতে যাব তখন আমাকে প্রতিষ্ঠানের কাছে দরখাস্ত করে বলে তার ছাড়পত্র নিয়ে আমি আরেক জায়গায় চাকরি করতে যাব, না হলে আবার আরেক প্রতিষ্ঠান আমাকে নেবে না। এইটি আসলে সাংবাদিকতার ক্ষেত্রে কতটা বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করেন? এখানে দুই পক্ষেরই, বিশেষ করে যিনি সাংবাদিক এবং প্রতিষ্ঠান, দুই পক্ষেরই এখানে দায় আছে বলে আমি মনে করি। কারণ এখানে সদিচ্ছার অভাব, সদিচ্ছাটা যদি দুইজনের মধ্যে থাকে তাহলে আর এটা বিষয় মানে খুব বেশি বড় সমস্যা হওয়ার কথা না। কারণ আমরা এই এটা যেমন প্রতিবন্ধকতা হিসেবে আমরা দেখতে পারি, আবার অন্যদিকে আমরা আমাদের অনেক কর্মীরাও কিন্তু তারা কথাবার্তা না বলে হয়তো মানে শৃঙ্খলার মধ্যে না থেকে তারাও কিন্তু আরেক জায়গায় চলে যেতে চান, সেই হিসেবে তারা হয়তো সেটা চিন্তা করে এই প্রতিবন্ধকতা তৈরি করেছেন যে আরেক জায়গা থেকে যদি ছাড়পত্র না নেওয়া হয় তাহলে আর নতুন কোনো জায়গায় যাওয়া যাবে না। সেই দিক থেকে এখনই এই ব্যাপারে খুব বেশি কিছু বলা যাচ্ছে না। এই বিষয়ে আপনারা কোনো ধরনের পদক্ষেপ নেবেন কিনা আপনাদের সংগঠন থেকে, কথা বলবেন কিনা তাদের সাথে?
হ্যাঁ, এটা এটা ফোরামে আলোচনা হতে পারে। ধন্যবাদ পরবর্তীতে জিয়াউল কবির বিষয়গুলো সুমন এবং একই সাথে মেহেদী হাসান পলাশ, ধন্যবাদ আপনাদেরও। নিশ্চয়ই আগামীতে আবার কথা হবে অন্যান্য কোনো বিষয় নিয়ে। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয়, তার বিশ্লেষণ নিয়ে। থাকবেন একাত্তরের সাথে।